আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল রুমে বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠকটি দুপুর 1:30টা পর্যন্ত চলে। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক প্রথম বৈঠক এটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেন। ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করতে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কমিটি আত্মপ্রকাশ করবে। শনিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরে জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ এবং আহত আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। দশ বছর আগে স্বামী হারিয়েছেন, এবার একমাত্র ছেলে মামুনকে হারিয়ে পাগল প্রায় পটুয়াখালীর গলাচিপার হেলেনা বেগম। গেল 22 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মস্থল থেকে মামুনকে ধরে নিয়ে যায় পুলিশ। এর 16 দিন পর হাসপাতালের মেঝেতে তার মরদেহ খুঁজে পায় স্বজনরা। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। গলাচিপার প্রত্যন্ত এলাকা চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রাম। মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে কোনো রকমে চলতেন হতদরিদ্র পরিবারের যুবক মামুন। অর্থাভাবে পিতৃহীন পরিবারের 5 সদস্যের মুখে হাসি ফোটাতে চলে আসেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখানে এক দোকানে কাজ করে যা আয় হতো তা দিয়েই কোনো রকমে চলত পরিবারটি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে কর্মস্থল থেকে মামুনকে ধরে নিয়ে বেধড়ক পেটায় পুলিশ। শত চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেনি পরিবারের সদস্যরা। 16 দিন পর হাসপাতালে মামুনের মরদেহের সন্ধান পায় স্বজনরা। 16 দিন কোনো আমাকে দেয়া সাক্ষাৎ কোনো কিছু করতেই দেয় না, আমরা দেখতেই পারিনি। হ্যাঁ, লাশটা বার করে লাশটা দেখলাম। আজ কবরে যে কাম দেখা, বাবা তুমি আর ওঠো, বাবা ওঠো, তোমার লই ঢাকা যাবো, আর তোমার দেশে থা লাগলো, তুমি অসুস্থ হতে পারো না। আজ মাইয়েটা পোলাটা আমি তো কি খাবো, আমি কি করবো, কই যাবো, আমার তো কোনো অনুষ্ঠান নেই। একমাত্র ছেলের শোকে মানসিক ভারসাম্য হারিয়েছেন বৃদ্ধা মা। এখন আর কথা বলতে পারেন না, শুধু চেয়ে থাকেন নিষ্পলক। বাড়ির পাশে কবর দেখে অধিকাংশ সময় কাটে স্ত্রী ও সন্তানদের। এখনো বাবার অপেক্ষায় খুনসুটিতে ব্যস্ত থাকে অবুঝ সন্তান। কান্নাকাটি করছিলাম, দেখা করতে চেয়েছিলাম, দেখা হইবে না। অসহায় পরিবারটিতে নেই কোনো উপার্জনক্ষম ব্যক্তি। তাদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী। সংসার খুব বেহাল দশায় আছে, সংসার চালানোর মতো এই সংসারের কোনো কর্ণধার নাই। এখন অসহায়ের মধ্যে দিন কাটছে এরা। এখন আমরা মোটামুটি দেখি, আমরা কতদিন দেখবো, আমাদেরও সেই সম্পদ নাই। এখন তারা খুব দুর্গতিতে আছে। তারা আমরা সরকারের কাছে কিছু সাহায্য চাই। তারা 2 ছেলে মেয়ে আছে, এখন সংসারে চলার মতো কোনো ব্যবস্থা নেই। সন্তানদের অনাগত ভবিষ্যতের কথা ভেবে অশ্রুসিক্ত জাকিয়া বেগম বিচার চাইলেন আল্লাহর কাছে। রেজওয়ান শরীফ, RTV।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার মাস পূর্তিতে পরিবর্তন এসেছে দেশের শাসন ব্যবস্থায়। লাগাম টেনে ধরা হয়েছে দুর্নীতির। পররাষ্ট্রনীতিতে এসেছে বড় পরিবর্তন। ইতিবাচক প্রভাব পড়েছে মানুষের চিন্তাতেও। নতুন সরকারের 1 মাসের আমলনামা তুলে ধরছেন সুফিয়ান ফারাবি। সরকারের প্রধান উপদেষ্টা পদের রক্তস্নাত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার অনুরোধে ২৬ বছর বয়সী তরুণদের নিয়ে ৮৪ বছর বয়সী নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন নতুন বাংলাদেশ পরিচালনার। জন আকাঙ্ক্ষা পূরণের শপথ নেয়া অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। লাগাম টেনেছে দুর্নীতিতে, স্বচ্ছতা নিশ্চিত করায় শুধু পদ্মা সেতুতেই ১৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। কমেছে জ্বালানি তেলের দাম, কিছুটা স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারেও। ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে শাস্তি পাওয়া ৫৭ প্রবাসীর মুক্তির ব্যবস্থা করেছে সরকার। অথচ ভোট ডাকাত শেখ হাসিনা সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন তাদের মুক্তির বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ। অন্যদিকে বিমানবন্দরে প্রবাসীদের হেনস্থার বিষয়টি কঠোরভাবে দমন করছে অন্তর্বর্তী সরকার। এয়ারপোর্টে ফিরেছে স্বস্তি। ভারত থেকে নেমে আসা পানির ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দেয় স্মরণকালের ভয়াবহ বন্যা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১,০০০ কোটি টাকার তহবিল গঠন করার মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সরকার। অন্যদিকে ৬০ লাখেরও বেশি পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায় ১৬ কোটি মানুষ। এর মাধ্যমে গড়ে ওঠে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য। শেখ পরিবারের নির্যাতন থেকে মুক্ত হয়ে পুরো দেশ পরিণত হচ্ছে এক পরিবারে। তবে বেকায়দায় পড়েছে দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তারা। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তারা। আইনের আওতায় এসেছে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত বেশ কয়েকজন মন্ত্রীও। ভারতের প্রতি অনমনীয় সুরে কমেছে সীমান্ত হত্যা। বাংলাদেশি নাগরিক স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। এর প্রতিক্রিয়াতে কঠোর বার্তা দিয়েছে ঢাকা। তিস্তার পানি বন্টন নিয়েও জানানো হয়েছে দাবি আদায়ের কথা, যা ইতিপূর্বে ছিল অকল্পনীয়। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তা পূরণের চেষ্টা চালাচ্ছে সরকার। দ্রুত সময়ে আরো জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে সরকার, এমনটাই দাবি সবার। সুফিয়ান ফারাবি, RTV। প্রখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার 1 মাসে ফিরতে শুরু করেছে অর্থনীতির প্রাণ। হুহু করে বাড়ছে রেমিটেন্স, দখলমুক্ত হচ্ছে ব্যাংক, মূল্যস্ফীতি কমাতেও নেওয়া হয়েছে উদ্যোগ। অর্থনীতি পুনর্গঠনে ডক্টর ইউনূস সরকারের নেয়া কর্মকাণ্ডের কথা জানাচ্ছেন সেলিম আলিক। সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে অর্থনীতিকে প্রায় নিঃস্ব করে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই নাজুক হতে থাকে দেশের অর্থনীতি। জ্বালানি দাম বাড়তে থাকায় অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। ৮৬ টাকার ডলারের দাম ওঠে ১২০ টাকার ওপরে। সংকট উত্তরণের দৃশ্যমান উদ্যোগ নেয়নি শেখ হাসিনা সরকার, বরং এর মধ্যে চলতে থাকে বিদেশে টাকা পাচারের মহোৎসব। বাংলাদেশ ব্যাংকের নাকের ডগায় চলে ব্যাংক লুট। কাগজের প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এসএলএম সহ সরকারের ঘনিষ্ঠরা। প্রকৃত মূল্যস্ফীতি ওঠে ৩০% উপরে, বিদেশি ঋণ ১৮ লাখ কোটি টাকার বেশি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েই নজর দেন অর্থনীতির পুনর্গঠনে। অর্থ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় প্রখ্যাত অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদকে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর আহসান এস মনসুরকে। হাসিনা সরকারের উপর অনাস্থা প্রকাশকারী প্রবাসী শ্রমিকরাই প্রথমে এগিয়ে আসেন নতুন সরকারের পাশে। বৈধ পথে রেমিটেন্স পাঠানোই হুহু করে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। সংস্থাটির তথ্যে গত 1 মাসে ৩৩০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। ব্যাংকের অর্থ লুটপাট বন্ধে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পর্ষদ ভেঙে দেয় ইসলামিক ব্যাংক সহ প্রায় সব ব্যাংক এখন এসএলএমের রাহুমুক্ত। শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। থাকছে না দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করার সুযোগ। এতে অনেকটাই কমবে অবৈধ পথে অর্থ উপার্জনের হার।
দুর্নীতি রোধে আগের চেয়ে বহুগুণ সক্রিয় দুদক। ধরা পড়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি আর ব্যাংকের অর্থ লোপাটের পুরাতন কারিগর সালমান এফ রহমান। অন্যরা রয়েছেন গোয়েন্দার নজরদারিতে। দেশের মানুষকে হাসপাস অবস্থায় রেখে অর্থনীতির রঙিন চিত্র এঁকে গেছেন শেখ হাসিনা সরকার। আসলে অর্থনীতির অবস্থা কেমন তা জানতে সিবিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৮০ দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তরের কথা রয়েছে, যার উপর ভিত্তি করে আগামী দিনের নতুন অর্থনীতির ভিত গড়বে অন্তর্বর্তীকালীন সরকার। সেলিম মালিক, RTVি, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছিল তা ফিরিয়ে দিতে কাজ করবে বিএনপি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। খসরু বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তার সিদ্ধান্ত নেবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নেতা। দেশের সার্বিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন বলে জানান আমির খসরু। এই হলরুমটার ব্যবস্থাপনাটা আজকে ভালো হয় নাই। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যোগদানের পর সংবাদ সম্মেলনে জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশা করেন তিনি। এ সময় গণহত্যায় জড়িত কোনো তথ্য প্রমাণ কারো কাছে থাকলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা দেওয়ার আহ্বান জানান তাজুল ইসলাম। বিচারিক কার্যক্রম শুরু হলে শেখ হাসিনা সহ যারা সম্ভাব্য আসামি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ আরও 4 জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ গিয়েছেন, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটার্স যারা আছে, যারা সম্ভাব্য আসামি আছেন, তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন, সেইটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে। বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকা মন্তব্যে যত না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এখনই কোনো প্রতিক্রিয়া না দেখালেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার। এদিকে UNHCR চায় আরও রোহিঙ্গা আশ্রয় দেওয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোনো শিডিউল নেই বলেও জানান তৌহিদ হোসেন। হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না, দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। বিজেপি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি, কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে পারছি না, কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি। UNHCR চায় যে আমরা তাদেরকে আশ্রয় দেই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি, আমাদের পক্ষে সম্ভব না। মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছে। গেল শনিবার পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় 500 রোহিঙ্গা প্রবেশ করেছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত তীব্র হয়েছে। চলমান এই সংঘাতে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে। পরে তারা চলে যাচ্ছে উখিয়া, টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে। এছাড়াও মিয়ানমারের মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
দর্শক, এই বিষয়ে আরও জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কোনো পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন। আসলে যে মিয়ানমারের যে রাখাইন রাজ্য রয়েছে, বিশেষ করে মংডু, শিকদারপাড়া, মণিপাড়া এবং যে খাইরপাড়া, যেসব মংডুর আশেপাশে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যাপক আকারে তুমুল যুদ্ধ বাড়ছে। এর প্রেক্ষিতে কিন্তু যারা 70,000 রোহিঙ্গা রয়েছে মংডু এলাকায়, ওইসব রোহিঙ্গারা কিন্তু তাদের জীবন সন্ধিক্ষণ হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে তারা বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সীমান্তের মুখে হয়ে পড়েছে। যে রাতের আধারে বেশ কিছু রোহিঙ্গা এই পারে প্রবেশ করেছে। আমরা যেটি জানতে পেরেছি, রোহিঙ্গারা যে রোহিঙ্গা শিবির রয়েছে, সে ক্যাম্প ভিত্তিক যে নেতাগুলো রয়েছে, বিশেষ করে ক্যাম্প 26 এবং 27 নম্বর রোহিঙ্গা নেতাদের সাথে আমি একটু আগে কথা বলেছি। বিশেষ করে সেখানকার যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে রাশেদ মাহমুদ আলী রয়েছে, তার সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে রাতের আধারে দালালদের মাধ্যমে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের চোখ কিন্তু ফাঁকি দিয়ে তারা এপারে প্রবেশ করেছে। আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন, গত মাসেও কিন্তু এপারে অনুপ্রবেশ করতে গিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় প্রায় 36 জন মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট সীমান্তের বাসিন্দা এবং রোহিঙ্গারা। এর প্রেক্ষিতে প্রতিদিন কিন্তু যে যুদ্ধের যে দাবাদা, এই যুদ্ধের যে বাড়ছে, যুদ্ধ তীব্র হওয়াতে কিন্তু 70,000 রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ মুখী হয়ে পড়েছে। আমরা কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি জানতে পেরেছি এবং এখানকার যারা রোহিঙ্গা নেতা রয়েছে যেটি জানতে পেরেছে, 8,000 পর্যন্ত রোহিঙ্গা কিন্তু এই পারে প্রবেশ করেছে। তারা কিন্তু যে উকিয়া টেকনাফের রোহিঙ্গা শিবির রয়েছে সেখানে বসবাস করছে এবং রোহিঙ্গা নেতারা এটিও জানিয়েছেন যে বেশ কিছু রোহিঙ্গা আহত রয়েছে, তাদেরকে যে বেসরকারি সংস্থা রয়েছে এবং পাশাপাশি কক্সবাজার সদর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এটিও জানিয়েছেন যে যদি এই যুদ্ধ অব্যাহত থাকে তাহলে আরো বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারে। পাশাপাশি আমাকে যেটি বিজিবি এবং কোস্টগার্ড রয়েছে তারা জানিয়েছেন যে তারা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করছে, যে তারা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বৃদ্ধি করছে। কিন্তু তারা যে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে সে ব্যাপারে এখনো পর্যন্ত তারা আমাদের ক্যামেরার সম্মুখে আসেনি। পাশাপাশি যেটি তাদের ওয়েবসাইট রয়েছে বিজিবি এবং কোস্টগার্ডের, সেখান থেকে আমরা জানতে পারি প্রতিনিয়ত তারা পুশব্যাক করছে। এ হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। সীমান্তে মানুষ হতে বন্ধসহ 5 দফা দাবি জানিয়েছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস নামক সামাজিক সংগঠন। দুপুরে রাজধানীর শাহজাদপুরে এই দাবি জানান তারা। এ সময় সংগঠনের আহ্বায়ক শের মোহাম্মদ সাইদ ভারতের সাথে অভিন্ন নদী সমূহের পানির ন্যায্য হিসাব দেয়া এবং শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি জানান। আমরা ভারতের নিকটে আহ্বান জানাই, বাংলাদেশের সীমান্তে আর একটিও যেন হত্যাকাণ্ড সংঘটিত না হয়। আমাদের পানির অধিকার দিতে হবে, অপরাধীদেরকে অবশ্যই বাংলাদেশের হাতে সমর্পণ করতে হবে। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। দুপুরে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দের ভদ্রঘাটে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। এ সময় আহত 4 জনকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও 2 জন মারা যান। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রায়গঞ্জের রাশেদুল ইসলাম, তারাশের নুরুজ্জামান ও তারেক রহমান। বাকি 2 জনের পরিচয় জানা যায়নি। শ্রমিককে মারধরের প্রতিবাদে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। কক্সবাজার থেকেও ছেড়ে আসেনি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় কেউ কেউ কর্মস্থলে পৌঁছেছেন পায়ে হেঁটে। জানা যায়, বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কসাইপাড়ায় ঈগল পরিবহনের চালককে মারধর করা হয়। শ্রমিকদের দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মুসা অবৈধ শ্রমিকদের প্রকৃত শ্রমিকদের উপর হামলা করেছে। এদিকে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। এতে রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন যাত্রীরা।
আমরা কি দেশের নাগরিক নয়? আমরা ড্রাইভাররা শ্রমিকরা কি দেশের আমরা কোন শ্রেণীর নাগরিক? আমাদের উপর কেন অন্যায়ভাবে বল প্রয়োগ করা হবে? আমি তো জানতাম না, এরকম জানলে তো আমি বাইরে হইতাম। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাস চলাচল বন্ধে যাত্রীরা কতটুকু দুর্ভোগে পড়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, গতকাল রাতের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা র্যাশ রয়ে গেছে। আজ সকালবেলা থেকে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন যে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো আছে সেগুলি চলাচল বন্ধ রয়েছে। তবে এই রোডটিতে টোটাল 19টি কিন্তু কানেক্টিং সড়ক রয়েছে। সেই 19টি কানেক্টিং সড়কের মধ্যে শুধুমাত্র 3 থেকে 4টি কানেক্টিং সড়কের যান চলাচল করছে। বাকি সবগুলো দূরপাল্লার যতগুলো গাড়ি আছে সেগুলো সবগুলো বন্ধ রয়েছে। এবং এখানে যারা সাধারণ শ্রমিক আছে তারা কিন্তু আসলে যে ড্রাইভারকে মারধর করেছে সেই ড্রাইভার কিন্তু দীর্ঘ 15 বছর যাবৎ কিন্তু আসলে এখানে যে চাঁদাবাজি করছে সেক্রেটারি মুসা, সেই মুসার বিরুদ্ধে কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। যার কারণে মুসা কিছু লোক দিয়ে, তার কিছু সঙ্গভঙ্গ দিয়ে কিন্তু গতকালকে ওই ড্রাইভারকে মারধর করেছে। এবং মারধরের পরেই কিন্তু এখানকার যারা শ্রমিক আছে তারা কিন্তু আজকে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এবং তারা জানিয়েছেন আসলে যতদিন পর্যন্ত এটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা গাড়ি চলাচল করবে না। তবে এখানে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন যারা কক্সবাজার যাচ্ছেন, তারা কিন্তু জানেন না, যেহেতু দূর দূরান্ত থেকে অনেকে কক্সবাজার যাওয়ার জন্য এসেছেন, সেই জন্য কিন্তু আসলে তারা হঠাৎ করেই এই জায়গাটিতে আটকা পড়েছেন এবং তারা কিন্তু এখন কোথাও যেতে পারছে না। এবং একই সাথে কক্সবাজার থেকেও কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো গাড়ি কিন্তু ছেড়ে আসতেছে না এবং বান্দরবন থেকেও চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে আসতেছে না। শুধুমাত্র যে কানেক্টিং সড়কগুলো আছে 2-3টি কানেক্টিং সড়কে যান চলাচল করছে। এবং একই সাথে যারা সকালবেলা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এবং তারা জানিয়েছেন আসলে তারা অনেকে পায়ে হেঁটে অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে তারা কিন্তু অফিস করতে এসেছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে দফায় দফায় বৈঠক হচ্ছে, এটা কবে নাগাদ আসলে এটা সমাধান হবে এটা বোঝা যাচ্ছে না। তবে বেশ কয়েক দফা কিন্তু এখনো পর্যন্ত বৈঠক হয়েছে। তবে যারা সাধারণ শ্রমিক আছে তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন, অবস্থান করে বিক্ষোভ মিছিল করছেন। তারা জানিয়েছেন তাদের যেই পরিবহন নেতাকে মারা হয়েছে সেটার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এটার প্রতিবাদে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। ফারিয়া, এটাই ছিল আমাদের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।